গল্প বলি এসো। আজ শোনাবো শৈলেশ দে মহাশয়ের লেখা আমি সুভাষ বলছি গ্রন্থের 25তম পর্ব। যারা আমার গল্প পাঠ শুনছো অথচ সাবস্ক্রাইব করনি চ্যানেলটি, তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকো এবং শুনতে থাকো একটার পর একটা পর্ব। যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অফুরন্ত শুভকামনা। এবার শুরু করছি 25তম পর্ব। বলেন কি, যেন আকাশ থেকে পড়লেন রাজকুমার মল্লিক। বাপ হয়ে ছেলেকে আমি বেইমানি করতে শেখাবো? মাফ করবেন, এ কাজ আমার দ্বারা কোনো মতেই সম্ভব নয়। তাহলে ছেলেকে ফাঁসি কাঠে ঝুলতে হবে। সবই তাঁর ইচ্ছা। সহসা কার উদ্দেশ্যে দুহাত জোর করে প্রণাম করে বললেন রাজকুমার মল্লিক। তাঁর মনে কি আছে তিনিই জানেন। তা বলে জেনে শুনে অধর্ম করব? অসম্ভব। বরং আজ থেকে মনে করব যে ছেলেকে আমি দেশের কাজে বলি দিয়েছি। তবু অধর্মের কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। গল্প নয় মল্লিকা, রূপকথাও নয়। সাধারণ একজন ব্যবসায়ী, লেখাপড়া সামান্য জানেন। তিনি অন্যায়ের সঙ্গে আপোষ করতে রাজি হলেন না, একমাত্র অধর্মের ভয়ে। এই ছিল সেদিনের মানুষের চরিত্র। আর আজ যেদিকে তাকানো যায় শুধু লোভ আর স্বার্থপরতা, অন্যায় আর অবিচার, ক্ষুদ্রতা আর হীনতা। বস্তুত লোভ ও স্বার্থের বশবর্তী হয়ে আজকের মানুষ নির্বিকার চিত্তে যা করতে পারে, সেদিনের পরাধীন দেশের মানুষগুলোর পক্ষে তা কল্পনারও বুঝি অতীত ছিল। এসব দেখি আর মনে মনে ভাবি যে এই কি আমাদের স্বাধীনতার স্বরূপ? বিনয়, বাদল, দীনেশ, প্রদ্যোতের মতন আদর্শ চরিত্রের ছেলেরা কি এরই জন্য সেদিন হাসি মুখে প্রাণ দিয়েছিলেন? এ জিজ্ঞাসার জবাব কোথায়? যাক, মতি মল্লিকের প্রসঙ্গে ফিরে যায়। সচরাচর এসব ক্ষেত্রে যা হয়, মতি মল্লিকের বেলায়ও তার কোনো ব্যতিক্রম হলো না। সাজা হলো প্রাণদণ্ড এবং সে আদেশ কার্যকর করা হলো 1934 সালের 15ই ডিসেম্বর ঢাকা সেন্ট্রাল জেলে। 1934 সাল, বাংলার যৌবন সেদিন কারারুদ্ধ। নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে কেউ বড় একটা বাইরে নেই। এক এক করে সবাইকেই আটক করা হয়েছে কারা প্রাচীরের অন্তরালে। বাংলার প্রাণ শক্তি স্তব্ধ, গতিহীন। একমাত্র ব্যতিক্রম বিভির জ্যোতিষগৃহ আর দেওভোগ ঘটনার মতি মল্লিকের সঙ্গী সেই সুকুমার ঘোষ ও মধু ব্যানার্জি প্রমুখ গুটি কয়েক পলাতক নেতৃস্থানীয় কর্মী। পুলিশ হাজার চেষ্টা করেও তখনও পর্যন্ত তাদের গ্রেপ্তার করতে পারেনি। এবার তৎপর হয়ে উঠলেন জ্যোতিষ গুহ। আর দেরি নয়, হয়তো আর বেশি দিন সময় পাওয়া যাবে না। তার আগেই অ্যান্ডারসনি চ্যালেঞ্জের জবাব দিতে হবে। মেদিনীপুরের 3য় জেলা শাসক বার্জকে আগেই জবাব দেওয়া হয়েছে, এবার নতুন করে জবাব দেবার পালা। কিন্তু এবার আর কোনো আইজি বা জেলা শাসক নয়, মারিত গন্ডার, লুটিত ভান্ডার। সুতরাং টান দিতে হবে ওই খোদ কর্তাকে ধরেই। বুঝিয়ে দিতে হবে যে হাজার নির্যাতনেও বাংলা বা বাঙালি এখনো মরে যায়নি। তারা শুধু মুখ বুজে মারই খেতে জানে না, প্রয়োজন হলে পাল্টা মার দিতেও জানে। কলকাতা বা অন্য কোনো সমতল ভূমিতে তার নাগাল পাবার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং চলে যাও সবাই দার্জিলিং। ওখানেই তিনি এখন রয়েছেন গ্রীষ্ম যাপনের জন্য। অবিলম্বে ওখানে গিয়ে যে করে হোক ধরো ওকে, চ্যালেঞ্জের জবাব দাও। দলীয় নির্দেশে সঙ্গে সঙ্গে ঢাকা থেকে কলকাতা হয়ে দার্জিলিং অভিমুখে যাত্রা করলেন উজ্জ্বলা মজুমদার আর মনোরঞ্জন ব্যানার্জি। আর ঢাকার জয়দেবপুর থেকে সরাসরি পৌঁছে গেলেন দুর্ধর্ষ কিশোর ভবানী ভট্টাচার্য আর রবি ব্যানার্জি। 4 মে তারিখে রবি আর ভবানী গিয়ে উঠলেন লুইস জুবিলি স্যানাটোরিয়ামে। উজ্জ্বলা মজুমদার আর মনোরঞ্জন আশ্রয় নিলেন স্নোভিউ হোটেলে।
উজ্জ্বলা মজুমদার আর মনোরঞ্জন ব্যানার্জি দেখে মনে হয় অভিজাত বংশের ভ্রমণ বিলাসী দুটি ভাই বোন। তাছাড়া সঙ্গীত রসিকও বটে, কারণ সঙ্গে রয়েছে একটি সুদৃশ্য হারমোনিয়াম। কিন্তু ওই হারমোনিয়ামটা সম্বন্ধে উজ্জ্বলা মজুমদারের এত সতর্কতা কেন? কি আছে ওটার ভেতরে? তুমি ঠিকই অনুমান করেছ মল্লিকা। ওই হারমোনিয়ামটার অভ্যন্তরেই লুক্কায়িত রয়েছে বিপ্লবীদের বহু সাধনার ধন, সেই মারাত্মক মারণাস্ত্র, যা দিয়ে অসুরকে আসুরিক ভাষায় জবাব দিতে হয়। প্রথমে চেষ্টা করা হলো ফ্লাওয়ার শো এক্সিবিশনে, কিন্তু না, সুবিধে হলো না। দুর্ধর্ষ ব্রিটিশ শক্তির শান্তি পরিবেষ্টিত লাট সাহেবকে কিছুতেই সেদিন পাওয়া গেল না রিভলভারের রেঞ্জের মধ্যে, কাছেই এগুনো গেল না। সুতরাং সুযোগের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। সুযোগ পাওয়া গেল ৮ই মে লেবংয়ের ঘোড়দৌড়ের মাঠে। জানা গেল সেদিন নাকি স্বয়ং অ্যান্ডারসন মাঠে উপস্থিত থেকে বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করবেন। সুতরাং সুবর্ণ সুযোগ। যথাসময়ে ভবানী আর রবি দর্শকের টিকিট কেটে ঢুকে গেলেন মাঠের অভ্যন্তরে। তাদের আসন গ্রহণ করতে দেখেই মনোরঞ্জন আর উজ্জ্বলা মজুমদার ফিরে গেলেন শিলিগুড়ি স্টেশনের দিকে। তাদের কর্তব্য শেষ। দলীয় নির্দেশে এবার তাদের ফিরে যেতে হবে কলকাতায়। গভর্নরের আসনের ঠিক ডান পাশ ঘেঁষে দর্শকদের স্থান। মাঝখানে একটা নিচু দেয়াল। দর্শকদের মধ্যে বেশিরভাগই শ্বেতাঙ্গ। ধামাধরা রাজা মহারাজাও রয়েছে কিছু সংখ্যক। আর রয়েছে অজস্র পুলিশ, সার্জেন্ট, এডিকং ও গুপ্তচরের দল। হাজার হোক গভর্নর, সুতরাং কোনো দিক থেকেই সতর্কতার এতটুকু ত্রুটি নেই। কিশোর, ভবানী আর রবি তখন স্থির, দৃঢ় প্রতিজ্ঞ, বুকে দুর্বার সাহস, চোখে দিগন্ত সীমার মতো উন্মুক্ত স্বচ্ছ দৃষ্টি। ওই যে দূরে সেই শয়তানটা বসে আছে পাত্রমিত্র সঙ্গে নিয়ে। ফ্লাওয়ার শো এক্সিবিশনে হাজার চেষ্টা করেও নাগাল পাওয়া যায়নি। আর যাবে কোথায়? কিন্তু অনেকটা দূর। এখান থেকে রিভলভারের পাল্লার মধ্যে পাওয়া যাবে কি? তবু চেষ্টা করতে হবে। জবাব দেবার এমন সুবর্ণ সুযোগ জীবনে আর হয়তো কোনোদিনই পাওয়া যাবে না। যথাসময়ে মহামান্য লাট বাহাদুর উঠে দাঁড়ালেন আসন ত্যাগ করে। ঘোড়দৌড়ের পালা শেষ। এবার পুরস্কার বিতরণ। সঙ্গে সঙ্গে ভবানীও উঠে দাঁড়ালেন আসন ছেড়ে। চোখে মুখে তাঁর দৃঢ় সংকল্পের রেখা। এই সুযোগ, কিন্তু এখনো অনেকটা দূর। পাল্লার মধ্যে পাওয়া যাবে কিনা বলা শক্ত। আর একটু কাছে এগিয়ে যেতে পারলে ভালো হতো। কিন্তু না, উপায় নেই। চারপাশে সাহেব, সুব, প্রহরী, গুপ্তচর আর মোসাহেবের দল। এগুতে গেলেই সন্দেহ করবে, হয়তো গোটা ব্যাপারটাই বিপর্যস্ত হয়ে যাবে। সুতরাং লক্ষ্য স্থির করতে হবে এখান থেকেই। বুঝি এক লহমার ব্যাপার। তারপরই শোনা গেল কান ফাটানো আওয়াজ, দ্রাম দ্রাম। বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল প্রতিটি মানুষ। আশ্চর্য, এত সশস্ত্র প্রহরী, এত লোকজন, তার মধ্যে কিনা এই কাণ্ড! মুহূর্ত মাত্র, তারপরই শুরু হলো চিৎকার, হৈ হল্লা আর চেঁচামেচি। ধর, শিগগির ধর ওকে। একে 1934 সাল, তার উপর আবার অ্যান্ডারসন। সুতরাং সতর্কতার এতটুকুও ত্রুটি ছিল না। সঙ্গে সঙ্গে গভর্নরের এডিকং সাহেব পরপর 4 বার গুলিবর্ষণ করলেন ভবানীকে লক্ষ্য করে। ফলে চোখের পলক ফেলতে না ফেলতেই ভবানী ঢলে পড়লেন গুরুতরভাবে আহত হয়ে। ওদিকে রবির হাতের আগ্নেয়াস্ত্র ততক্ষণে আগুন ছড়ানো শুরু করেছে, দ্রাম দ্রাম দ্রাম। মাই গড! সঙ্গে সঙ্গে বীরপুঙ্গব তাঁর স্টেনো মিথ থটসনের আড়ালে আত্মগোপন করলেন, 2 হাতে মুখ চাপা দিয়ে। রবির গুলি তার ঠোঁট ছিঁড়ে ছিটকে বেরিয়ে গেল অনেক দূরে। বলা বাহুল্য, থর্টনও রেহাই পেলেন না। গুলিবিদ্ধ হয়ে তিনিও এবার বসে পড়লেন তার মহামান্য প্রভুকে অনুসরণ করে।
বসে পড়লেন আরও একজন। তিনি হলেন দেহরক্ষী দলের একজন শ্বেতাঙ্গ সার্জেন্ট। রবির নিক্ষিপ্ত গুলি তাকেও ছোবল দিতে ভুল করেনি। বেগতিক দেখে স্টুয়ার্ডের আসন থেকে মিস্টার টানডিগ্রিন ও বারোয়ারির রাজা আচমকা ঝাঁপিয়ে পড়লেন রবির ওপর। সঙ্গে যোগ দিল কর্তব্যপরায়ণ দেহরক্ষীর দল। আততায়ী বেকায়দায় পড়েছে, রিভলভারের গুলিও শেষ। সুতরাং এতক্ষণ সাহস না পেলেও এবার আর বীরত্ব দেখাতে কোনো অসুবিধে নেই। বীরত্ব নয় তো কি, নিরস্ত্র একটি কিশোরের প্রতি দল বেঁধে আক্রমণ চালিয়ে চিরদিনের মতো তাকে পঙ্গু করে দেওয়াটাকে বীরত্ব ছাড়া আর কি বলা যায় মল্লিকা? অথচ পাশাপাশি একটি বিপরীত চিত্র দেখো। অচৈতন্য অবস্থায় ভবানী তখন হাসপাতালে, চারপাশে তার অগণিত সেপাই শান্ত্রী ও শ্বেতাঙ্গ শাসকের দল। বাঙালিকে আর বিশ্বাস নেই, ওরা সব পারে, সুতরাং সতর্ক থাকাই ভালো। জ্ঞান ফিরে পেয়ে ভবানী প্রথমে কি বলেছিলেন জানো? না, নিজের কোনো কথা নয়, বাবা মা ভাই বোন বা সহকর্মী রবির কথাও নয়, শুধু একটি মাত্র ছোট্ট প্রশ্ন, ইজ অ্যান্ডারসন স্টিল অ্যালাইভ? পাশাপাশি এ দুটি চিত্রের মধ্যে কোনটাকে তুমি বীরত্ব বলে আখ্যা দেবে মল্লিকা? এদিকে খবর শুনে সারা দেশ জুড়ে তখন সে কি তুমুল আলোড়ন। সবার মুখে একই কথা, যাদের রাজত্বে সূর্য অস্ত যায় না সেই সসাগরা পৃথিবীর অধীশ্বর ইংরেজ সরকারের গর্বস্ফীত চ্যালেঞ্জের উপযুক্ত জবাব দিলেন কিনা বাংলাদেশেরই দুই দামাল কিশোর, ভবানী আর রবি। হাজার সাবাস ওদের। অবশ্য অ্যান্ডারসনের মৃত্যু হয়নি, তা নাই বা হলো, কারণ মৃত্যুটাই বড় কথা নয়। এক অ্যান্ডারসন গেলে আর এক অ্যান্ডারসন আসবে, সেখানে সবাই এক। আসল কথা হলো অন্যায় ও অবিচারের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ করা, হিংস্রতা ও পাশবিকতার বিরুদ্ধে ক্রুদ্ধ আঘাত হানা। সেদিক থেকে বিচার করতে গেলে অফুরন্ত প্রাণ সম্পদে ভরপুর বাংলাদেশের এ দুটি মৃত্যু ভয়হীন কিশোর যেভাবে ওদের ওই সাম্রাজ্যবাদী দম্ভকে পথের ধুলোয় মিশিয়ে দিয়েছেন, সংসারে তার তুলনা কোথায়? যাক, আগেকার কথায় ফিরে যায়। ভবানী আর রবি দুজনেই বন্দী, কিন্তু মনোরঞ্জন আর উজ্জ্বলা মজুমদারের খবর কি? তারা তখন কোথায়? খবর পাওয়া গেল শিলিগুড়ি স্টেশনে। সন্ধ্যা তখন হয়, কলকাতার গাড়ি ছাড়ার সময় হয়েছে। হঠাৎ বিরাট এক পুলিশ বাহিনীর আবির্ভাব। জরুরি মেসেজ এসেছে দার্জিলিং থেকে, একটি মেয়েকে গ্রেপ্তার করতে হবে। অত্যন্ত ডেঞ্জারাস টাইপের মেয়ে, পরনে পিঙ্ক রঙের শাড়ি, চোখে হাই পাওয়ারের চশমা, গায়ের রং খুব ফর্সা, নাম কুমারী উজ্জ্বলা মজুমদার। তন্ন তন্ন করে খুঁজে দেখো প্রতিটি কামরা, দেখা পেলে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার। এই তো একটি মেয়ে চুপচাপ বসে আছে এখানে, গায়ের রঙও বেশ ফর্সা, কিন্তু চোখে চশমা নেই তো। পিঙ্ক রঙের শাড়িই বা কোথায়? এ তো দেখছি সাদাসিধে ধরনের সাধারণ সাদা রঙের শাড়ি। হুম, এ সে মেয়ে নয়, চলো অন্য কামরায়। তখনকার মতো ফাঁড়া কাটলেও শেষ পর্যন্ত কিন্তু রেহাই পাওয়া গেল না। অবশেষে ঘটনার ঠিক 10 দিন পরে 18 মে তারিখে পিঙ্ক রঙের শাড়ির খোঁজ পাওয়া গেল খ্যাতনামী কংগ্রেস কর্মী শোভারানী দত্তর বাড়িতে। সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার, একজন নয় দুজনকেই। গ্রেপ্তার করা হলো ঢাকা ও কলকাতার আরো অনেককেই। দেওভোগ ঘটনার অন্যতম নায়ক সুকুমার ঘোষ, মধু ব্যানার্জি এবং উজ্জ্বলা মজুমদারের সহকর্মী মনোরঞ্জন ব্যানার্জি, সুশীল চক্রবর্তী প্রমুখ কেউ বাদ গেলেন না। জাল ফেলে সবাইকে টেনে তোলা হলো একে একে। সুকুমার ঘোষকে গ্রেপ্তার করা হলো মেটিয়া বুরুজের সেই রাজেন গুহর আস্তানা থেকে। বলা বাহুল্য, রাজেন বাবুও রেহাই পেলেন না। ইতিপূর্বে বিনয় বোস, বিমল দাশগুপ্ত প্রমুখ এমনকি কতজনকে তিনি নিজের গৃহে আশ্রয় দিয়েছিলেন একান্ত আপনজনের মতো।
কোনোদিন কারো মনে এ নিয়ে এতটুকুও সন্দেহের উদ্রেক হয়নি। দুর্ভাগ্য এবার আর তা হলো না। ফলে ছেলে গিনীন্দ্র গুহ সহ তাকেও এবার গ্রেপ্তার বরণ করতে হলো পলাতক বিপ্লবীদের আশ্রয় দেবার অপরাধে। একমাত্র ব্যতিক্রম জ্যোতিষ গুহ। তখনকার মতো রেহাই পেলেও একটা চঞ্চল জিজ্ঞাসা কিন্তু সর্বক্ষণ জেগেই রইল পুলিশের দৃষ্টিতে। উহুঁ, লোকটিকে বাইরে থেকে যতটা গোবেচারা বলে মনে হয়, আসলে যেন ঠিক তা নয়। কোথায় যেন অন্য একটি মানুষ লুকিয়ে আছে ওর ওই মুখোশের আড়ালে, যাকে ঠিক বোঝা যায় না। ঠিক আছে, জাল তো পাতায় রয়েছে, যাবে আর কোথায়? বাদবাকি সবাইকে ছেড়ে দিয়ে একমাত্র ভবানী ভট্টাচার্য, রবি ব্যানার্জি, উজ্জ্বলা মজুমদার, মনোরঞ্জন ব্যানার্জি, সুকুমার ঘোষ, মধু ব্যানার্জি আর সুশীল চক্রবর্তীকে আসামি তালিকাভুক্ত করে ৭ই আগস্ট তারিখে শুরু হলো বিচার। রবিকে আনা হলো ডান্ডি করে। পুলিশের নৃশংস আক্রমণ চিরকালের মতো তাকে পঙ্গু করে দিয়েছে। আদালত গৃহে অ্যান্ডারসনি দম্ভকে আর একবার খান খান করে ভেঙে দিলেন কিশোর বিপ্লবী ভবানী ভট্টাচার্য। ট্রাইব্যুনালের সভাপতি জে ইউনির প্রশ্নের উত্তরে তিনি কি বলেছিলেন জানো? কোনো কিছুর পরোয়া না করে দৃপ্ত কণ্ঠে তিনি ঘোষণা করেছিলেন, আমি গভর্নরকে হত্যা করব বলে এসেছিলাম। আমার উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা। আমি আর রবি ছাড়া এ কাজে অন্য কেউ জড়িত ছিল না। আনন্দবাজার পত্রিকা ২৬/৮/৩৪। রায় দেওয়া হলো ১২ই সেপ্টেম্বর। যা আশঙ্কা করা গিয়েছিল তাই হলো। ভবানী ও রবিকে দেওয়া হলো মৃত্যুদণ্ড, তবে একবার নয়, দুবার। অ্যান্ডারসনি রাজত্বে কারো কাছে আগ্নেয়াস্ত্র পাওয়া গেলে তার একমাত্র শাস্তি ছিল মৃত্যু। সুতরাং আগ্নেয়াস্ত্র রাখা ও হত্যার চেষ্টা করা, এ দুটি বিভিন্ন অপরাধে দুবার করে তাদের প্রাণ দিতে হবে ফাঁসির রজ্জুতে। অশেষ করুণা সদাশয় সরকার বাহাদুরের। তাই মনোরঞ্জন ব্যানার্জির বেলায় কিছুটা খাতির করা হলো। তাকে একবার মাত্র প্রাণ দিলেই চলবে। আরো একটু বেশি খাতির করা হলো উজ্জ্বলা মজুমদারকে। হাজার হোক মহিলা, তাই তাকে দেওয়া হলো যথাক্রমে ২০ বছর দ্বীপান্তর আর ১৪ বছর সশ্রম কারাবাস। সুকুমার ঘোষ ও মধু ব্যানার্জির ১৪ বছরের দ্বীপান্তর। অবশ্য সুকুমার ঘোষের একবার নয়, দুবার। আর সুশীল চক্রবর্তীর ১২ বছর। অবশ্য হাইকোর্টে কিছুটা রদবদল হলো। সেখানে ফাঁসির পরিবর্তে মনোরঞ্জনকে দেওয়া হলো যাবজ্জীবন দ্বীপান্তর। উজ্জ্বলা মজুমদার ও সুকুমার ঘোষের ১৪ বছর। বাদবাকি যা আছে তাই। এবার দাবি তুললেন পাদ্রী সাহেবের দল, বিশেষ করে মিসেস ফ্লিঞ্চ। রবি আমাদের ঢাকার ব্যাপটিস্ট মিশনের অত্যন্ত কৃতী ছাত্র। মিশনের ছেলেকে ফাঁসি দেওয়া চলবে না। চাপে পড়ে জাত ভাইদের দাবি মেনে নিলেন অ্যান্ডারসন। তাই হোক, ফাঁসির পরিবর্তে যাবজ্জীবন দ্বীপান্তর দণ্ড দিয়ে আমি তাকে আন্দামানে পাঠিয়ে দেবার নির্দেশ দিচ্ছি। তবু খুশি হতে পারলেন না মিশনারির দল। উহুঁ, তা হয় না। ওটাও তোমাকে রদ করতে হবে বাপু। বছরখানেক ধানায় পানায় করে এবারও নতি স্বীকার করতে বাধ্য হলেন অ্যান্ডারসন। ঠিক আছে, আমি তাকে আন্দামান থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি, তবে দুটো শর্তে। এক, জেলগেট থেকেই তাকে সোজা গিয়ে উঠতে হবে বিলেতের জাহাজে। ২, হুকুম না দেওয়া পর্যন্ত কোনো দিনই সে দেশে ফিরে আসতে পারবে না। ১৯৩৫ সাল ৩রা ফেব্রুয়ারি। রাজশাহী সেন্ট্রাল জেলে সেদিন ভবানীর জীবনের শেষ রাত্রি। বিদায়ের আগে ভবানী তার জীবনের শেষ চিঠি লিখলেন আত্মীয় প্রিয়জনদের উদ্দেশ্য করে। অমাবস্যা শ্মশানে ভীরু ভয় পায়, সাধক সেখানে সিদ্ধি লাভ করে। উজ্জ্বলা মজুমদার তখন মেদিনীপুর সেন্ট্রাল জেলে। সহকর্মী ভবানীর জীবনের সেই অন্তিম লগ্ন যে সেদিন তার মনে কিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল, সে কথা তার নিজের লেখনী থেকেই খানিকটা এখানে তুলে দিচ্ছি।
তারপর তারপর রাজশাহী জেলের এক অসহ্য রাত। বহু দূরে অপর এক জেলে বসেই মনে মনে শুনি রাতের গভীরে ভবানীর কণ্ঠে ফাঁসির রজ্জু পরিয়ে দিয়েছে বিদেশি শাসক। মুহূর্তে ধুলায় গড়িয়ে পড়ছে তার সোনার দেহ। সে রজনীর ইতিহাস গৌরবে সুন্দর, অশ্রুজলে বিধুর। সে রাত ভুলবার নয়। সেই রাতে একটি বাণীকে বুঝতে চেয়েছিলাম, ভবানীরই কণ্ঠে অনেকবার শোনা রবীন্দ্রনাথের একটি গানে। কাঁপিবে না ক্লান্তকর, টুটিবে না বীণা, নবীন প্রভাত লাগি দীর্ঘরাত্রির অবজাগি, দীপ নিভিবে না। তবু দীপ নিভে গেল। নির্মম ফাঁসির রজ্জু ভবানীর কণ্ঠবীণাকে স্তব্ধ করে দিল। কিন্তু অদৃশ্য রেখায় অদৃশ্য আলোকের অন্তহীন সামর্থ্যে ওই দ্বীপ থেকে সেদিন যে আলোক বিচ্ছুরিত হয়েছিল, ওই মধুকণ্ঠ থেকে যে ধ্বনি বিকিরিত হয়েছিল, তা যে অভ্রান্ত ও শাশ্বত। শহীদকুলের বিভায় সমুজ্জ্বল যে বিপ্লববাণী, তাকে নিরস্ত করার সামর্থ্য কোনো যুগে কোনো শক্তিই আয়ত্ত করতে পারেনি। সবার অলক্ষ্যে, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 274। এতক্ষণ শুনছিলে আমি সুভাষ বলছি গ্রন্থের 25তম পর্বের পাঠ। কেমন লাগলো তোমাদের পর্বটা? কমেন্টে জানাতে পারো। ভালো লাগলে শেয়ার করতে পারো অন্যদের শোনার সুযোগ করে দেওয়ার জন্য। আর একটা লাইক দিয়ে দিতে পারো। আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ভালো থেকো সবাই। এরপর আরো একটি পর্ব নিয়ে হাজির হব। আজ আসি।